বিবিএ অনার্স থার্ড ইয়ারের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন ভূঁইয়া অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা এখনো কোভিড-19 প্যান্ডামিক সিচুয়েশন থেকে বের হয়ে আসতে পারিনি, ফলে তোমাদের সাথে এখনো ফিজিক্যালি ক্লাস নেওয়ার পরিবেশ সৃষ্টি হয়নি। তাই আমরা এই অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের সাথে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করছি। তোমাদের কস্ট অ্যাকাউন্টিং কোর্সটি আমার সাথে রিলেটেড এবং এই কোর্সের প্রায় অধিকাংশ চ্যাপ্টারই আমরা ইতিমধ্যে শেষ করে ফেলেছি। আমি গত লেকচারে তোমাদেরকে ম্যাটেরিয়াল কন্ট্রোল বা ইনভেন্টরি কন্ট্রোল নিয়ে কথা বলেছিলাম এবং সেদিন বলেছিলাম যে আমরা ম্যাটেরিয়ালের উপরে একটি থিওরিটিক্যাল ক্লাসও পরের ক্লাসে নিব। আজকে ম্যাটেরিয়ালের সেই থিওরিটিক্যাল ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, নিরাপদে আছো। তোমরা মনোযোগ দিয়ে আমার ক্লাসটি দেখবে, শুনবে এবং কমেন্টস বক্সকে কমেন্টস করবে। আর তোমাদেরকে এও বলে দিচ্ছি, তোমরা যখন ইউটিউবে ক্লাসটি দেখবে তখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। চলো নেক্সট স্লাইডে যাই। ম্যাটেরিয়াল, মাল বা কাঁচামাল। ম্যাটেরিয়ালকে মাল বা কাঁচামাল নামে ডাকা হয়ে থাকে। আফটার স্টাডি দিস চ্যাপ্টার ইউ উইল বি এবল টু নো, এই চ্যাপ্টারটি স্টাডি করার পরে তুমি জানতে সমর্থ হবে। কি কি জানতে সমর্থ হবে? নাম্বার 1, হোয়াট ইজ ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল কি, ম্যাটেরিয়াল সম্পর্কে তুমি ধারণা পাবে, এক নাম্বার। নাম্বার 2, ভেরিয়াস টাইপস অফ ম্যাটেরিয়াল। এই ম্যাটেরিয়ালকে কয় ভাগে ভাগ করা যেতে পারে, কয় প্রকার ম্যাটেরিয়াল আছে, এই ম্যাটেরিয়ালের প্রকারভেদ এবং ম্যাটেরিয়াল সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাবে। নাম্বার 3, স্টেপস অফ ম্যাটেরিয়াল ইনভেন্টরি ম্যানেজমেন্ট, অর্থাৎ ম্যাটেরিয়াল বা ইনভেন্টরি ম্যানেজমেন্টের কি কি ধাপ আছে, কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে প্রতিষ্ঠানকে ম্যাটেরিয়াল বা ইনভেন্টরি ম্যানেজমেন্টের ক্ষেত্রে, সে সকল ধাপগুলো সম্পর্কে তুমি ধারণা পাবে। নাম্বার 4, প্রসিডিউর অফ ম্যাটেরিয়াল পারচেজ। এই ম্যাটেরিয়াল, কাঁচামাল বা মাল কিভাবে ক্রয় করতে হয়, ক্রয় করার পদ্ধতি কি, এই সকল বিষয় সম্পর্কে তুমি জানতে সক্ষম হবে। নাম্বার 5, টেকনিক্স অফ ম্যাটেরিয়াল বা ইনভেন্টরি কন্ট্রোল। ম্যাটেরিয়াল বা ইনভেন্টরি কন্ট্রোলের পদ্ধতিগুলো কি, কৌশলগুলো কি, সেই কৌশল সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পারবো। যদিও ইতিমধ্যে ম্যাটেরিয়াল বা ইনভেন্টরি কন্ট্রোলের টেকনিকগুলা কি সেগুলো নিয়ে আমরা পূর্বের ক্লাসে তোমাদের সাথে যথেষ্ট আলোচনা করেছি। অতএব টেকনিক্স অফ ম্যাটেরিয়াল বা ইনভেন্টরি কন্ট্রোলের টেকনিকগুলো আমরা ইতিমধ্যে অবগত হয়ে গেছি। তাহলে এই 5 নাম্বার বিষয়টি আমরা আসলে জেনে গেছি। তারপর মেথডস অফ প্রাইসিং দ্য ইস্যু অফ ম্যাটেরিয়াল ফ্রম ওয়্যারহাউস টু ফ্যাক্টরি। প্রতিষ্ঠান কাঁচা মাল বা মাল ক্রয় করে গুদাম করে সংরক্ষণ করে, আর যখন প্রোডাকশন প্রক্রিয়া চালু হয় তখন প্রোডাকশনের প্রয়োজনে গুদামঘর থেকে মাল ফ্যাক্টরিতে ইস্যু করতে হয়। এই ইস্যু করার ক্ষেত্রে মালের মূল্য নির্ধারণ করতে হয়, প্রাইসিং করতে হয়। এই প্রাইসিং করার জন্য কি কি পদ্ধতি আছে বা কি কি উপায় আছে সেগুলি সম্পর্কে আমরা ধারণা পাবো এই চ্যাপ্টার যদি আমরা স্টাডি করি। নাম্বার 7, মেথডস অফ ডিটারমিনেশন অফ ইউকিউ এটসেট্রা, এবং কিভাবে ইউকিউ, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি কি এটা সম্পর্কে পূর্বের ক্লাসে ধারণা দেওয়া হয়েছে কিছুটা। এটা কিভাবে নির্ণয় করতে হয়, তার পদ্ধতিগুলো কি, সেগুলো সম্পর্কে আমরা ধারণা পাব। তাহলে আমরা এই চ্যাপ্টার অধ্যয়ন করে মোটামুটি আমরা 7টি পয়েন্টে ভাগ করেছি, যে 7টি বিষয় সম্পর্কে আমরা ধারণা লাভ করতে সক্ষম হব। তাহলে আমরা এবার যাই একটা একটা করে। প্রথমেই আমাদের ছিল যে হোয়াট ইজ ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল কি।
ম্যাটেরিয়াল কি এটা যদি আমরা জানতে চাই তাহলে ম্যাটেরিয়ালের ডেফিনিশন জানতে হবে। তো আমরা প্রথমেই ম্যাটেরিয়াল ডেফিনিশন নিয়ে কথা বলি। ডেফিনিশন অফ ম্যাটেরিয়াল, কাঁচামাল বা মালের সংজ্ঞা কি? উৎপাদনে প্রথম ও প্রধান উপাদান হলো কাঁচামাল, অর্থাৎ ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠানে আমরা যদি কোনো পণ্য বা সেবা উৎপাদন করি, সেই পণ্য বা সেবা উৎপাদনের প্রথম উপকরণ বা উপাদানটি হচ্ছে কাঁচামাল। পরিকল্পনা অনুযায়ী যদি কাঙ্ক্ষিত পণ্য উৎপাদন করতে চাই তাহলে এই মাল বা কাঁচামাল ব্যতীত অসম্ভব। এই মাল সম্পর্কে এন.কে প্রসাদ, Indian writer, said the term materials refers to the commodities supplied to an undertaking for the purpose of consumption in the process of manufacture. অর্থাৎ এন.কে প্রসাদ said the term materials refer to the commodities supplied to an undertaking for the purpose of consumption in the process of manufacture. আরও একটি অংশ আছে, আমরা পরের স্লাইডে দেখব। তাহলে কি বলছেন এন.কে প্রসাদ, যে এই টার্ম ম্যাটেরিয়ালটা হচ্ছে রেফার করে সরবরাহকৃত কমোডিটিস, দ্রব্যাদিকে, যেগুলো একটি ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে উৎপাদন প্রক্রিয়ায় ব্যবহারের উদ্দেশ্যে ক্রয় করা হয়ে থাকে, ব্যবহারের উদ্দেশ্যে আন্ডারটেকিং দেওয়া হয়ে থাকে। দেন অর রেন্ডারিং সার্ভিস, অথবা সেবা সরবরাহের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। অর ফর ট্রান্সফরমেশন ইনটু প্রোডাক্ট, অথবা এটি প্রোডাক্টে রূপান্তরকরণে ব্যবহৃত হয়ে থাকে। তাইলে এন.কে প্রসাদের ডেফিনেশনে যে আমরা বলতে পারি, যদি কোনো পণ্যে রূপান্তর করতে চাই কিংবা কোনো সেবা সরবরাহ করতে চাই কিংবা একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের ম্যানুফ্যাকচারিং পারপাসে ব্যবহার করার আন্ডারটেকিং দিয়ে যে সকল কমোডিটিস আমরা সরবরাহ করি বা দ্রব্যাদি সরবরাহ করি, সেগুলি হচ্ছে কাঁচামাল বা মাল। নরিন গ্যারিসন অ্যান্ড ব্রিওয়ার সেট, নরিন গ্যারিসন বিখ্যাত কস্ট অ্যাকাউন্টিং এর লেখক, নাউডেজ দে আর ভেরি পপুলার রাইটার অফ কস্ট অ্যাকাউন্টিং সাবজেক্ট, নরিন গ্যারিসন অ্যান্ড অ্যানাদার রাইটার ব্রিওয়ার সেট, materials are inventories used for producing goods or commodities. অর্থাৎ মাল বা কাঁচামাল হচ্ছে দ্রব্যাদি, ইনভেন্টরিজ মানে মজুদ দ্রব্যাদি, ইউজড ব্যবহৃত হয়ে থাকে, ফর প্রডিউসিং গুডস পণ্য উৎপাদনের জন্য, অর কমোডিটিস অথবা দ্রব্যাদি উৎপাদনের জন্য, বা দ্রব্যাদি বা পণ্য দ্রব্যাদি উৎপাদনের জন্য যে মজুদ দ্রব্যাদি ব্যবহৃত হয়ে থাকে তাই হচ্ছে মাল বা কাঁচামাল। পণ্য উৎপাদন প্রক্রিয়ায় কাঁচামাল বা মাল হচ্ছে প্রাথমিক উপাদান। যেমন আমরা উদাহরণ দিতে পারি, গার্মেন্টস যদি আমরা প্রস্তুত করি, মেক করি, তাহলে গার্মেন্টস প্রস্তুতে আমাদের দরকার হয় কাপড়, সুতা, বকলম, বুতাম, এগুলো হচ্ছে ম্যাটেরিয়ালস। আসবাবপত্র প্রস্তুতে দরকার হয় কাঠ, তার কাটা, লক ইত্যাদি, এইগুলো হচ্ছে মালের উদাহরণ বা কাঁচামালের উদাহরণ। বিল্ডিং প্রস্তুতে ইট, বালু, সিমেন্ট, রড ইত্যাদি, এগুলি হচ্ছে কাঁচামালের উদাহরণ। তাইলে মাল বা কাঁচামাল বলতে আমরা কি বুঝি সে সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেলাম, যে মাল কাকে বলে বা কাঁচামাল কাকে বলে। এটি হচ্ছে উৎপাদনের প্রথম উপাদান এবং প্রধান উপাদান। মাল ছাড়া পণ্য উৎপাদন করা বা সেবা উৎপাদন করা কোনো রকমেই সম্ভব নয়। তাহলে মাল কাঁচামাল সম্পর্কে আমাদের মোটামুটি একটা ধারণা হলো। এবার আমরা যেতে চাই টাইপস অফ ম্যাটেরিয়াল, অর্থাৎ মালের প্রকারভেদ বা কাঁচামালের প্রকারভেদ। এই উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল বা মালকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে, যেমন প্রত্যক্ষ কাঁচামাল এবং পরোক্ষ কাঁচামাল, দুই ভাগে ভাগ করা হয়েছে, ডিরেক্ট ম্যাটেরিয়াল অ্যান্ড ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল, প্রত্যক্ষ কাঁচামাল এবং পরোক্ষ কাঁচামাল। তাহলে এবার আসা যাক প্রত্যক্ষ কাঁচামাল, ডিরেক্ট ম্যাটেরিয়াল বলতে কি বুঝি। প্রত্যক্ষ কাঁচামাল বা ডিরেক্ট ম্যাটেরিয়াল যে সকল মাল উৎপাদনে সরাসরি ব্যবহৃত হয়, অর্থাৎ যে সকল মাল পণ্যের অবিচ্ছেদ্য অংশ,
সে সকল মালকে প্রত্যক্ষ কাঁচামাল বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে সকল মাল উৎপাদনে সরাসরি ব্যবহৃত হয়, ডাইরেক্টলি, অর্থাৎ যে সকল মাল পণ্যের অবিচ্ছেদ্য অংশ, যে পণ্য আমরা উৎপাদন করি, যে সার্ভিস আমরা দিই, সেটার অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচিত হয়, সে সকল মালকে প্রত্যক্ষ মাল বা কাঁচামাল বা ডিরেক্ট ম্যাটেরিয়াল বলা হয়ে থাকে। প্রত্যক্ষ কাঁচামাল সম্পর্কে নরিন এন্ড গ্যারিসন বলেন, প্রত্যক্ষ কাঁচামাল হচ্ছে পণ্যের অবিচ্ছেদ্য অংশ যা পণ্যের মধ্যে পৃথকভাবে চিহ্নিত করা যায় এবং সহজেই তার পরিমাণ ও মূল্য নির্ণয় করা যায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডেফিনেশন। ডিরেক্ট ম্যাটেরিয়াল সম্পর্কে এই নরিন এন্ড গ্যারিসন যে ডেফিনেশনটি দিয়েছেন, এটি খুবই তাৎপর্যপূর্ণ। এত সুন্দরভাবে আর কেউ প্রত্যক্ষ কাঁচামালের সংজ্ঞা দিতে পারেননি। প্রত্যক্ষ কাঁচামাল হচ্ছে পণ্যের অবিচ্ছেদ্য অংশ যা পণ্যের মধ্যে পৃথকভাবে চিহ্নিত করা যায়, অর্থাৎ যে প্রোডাক্টটি আমরা উৎপাদন করেছি সেই প্রোডাক্টের মধ্যে দেখলেই এটাকে আলাদা করা যায়, চিহ্নিত করা যায় যে এটা পণ্যের মধ্যে লেগে আছে অবিচ্ছেদ্য অংশ। আরও একটি বিষয় ইম্পর্টেন্ট, সহজেই তার পরিমাণ ও মূল্য নির্ণয় করা যায়। এই প্রোডাক্টে এই প্রত্যক্ষ কাঁচামাল কি পরিমাণ লাগবে বা তার দাম কত হবে সেটি সহজেই আগে থেকে ক্যালকুলেশন করা যায়। এটি হচ্ছে প্রত্যক্ষ কাঁচামালের সুন্দর একটি ডেফিনেশন। যেমন আমরা উদাহরণ দিতে পারি, আসবাবপত্রের জন্য কাঠ প্রয়োজন হয়, কাঠ হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল। গার্মেন্টসের জন্য কাপড় প্রয়োজন হয়, কাপড় হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল। বিল্ডিংয়ের বানানোর জন্য ইট, বালু, সিমেন্ট, রড প্রয়োজন হয়, এগুলি হচ্ছে প্রত্যক্ষ কাঁচামালের উদাহরণ। তাহলে প্রত্যক্ষ কাঁচামাল কি আমরা বুঝতে পারলাম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যক্ষ কাঁচামাল পণ্যের অবিচ্ছেদ্য অংশ এবং এটাকে পৃথকভাবে চিহ্নিত করা যায় পণ্যের মধ্যে, সেটি হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল। আমরা উদাহরণও দিলাম, আসবাবপত্রের জন্য কাঠ, গার্মেন্টসের জন্য কাপড়, বিল্ডিংয়ের জন্য ইট, বালু, সিমেন্ট, রড ইত্যাদি, এগুলো হচ্ছে ডিরেক্ট ম্যাটেরিয়ালসের উদাহরণ। এবার আমরা যাব পরোক্ষ কাঁচামাল বা ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল, অর্থাৎ এগুলোও মাল বা কাঁচামাল, তবে এদিকে ডিরেক্ট ম্যাটেরিয়াল হিসেবে গণ্য করি না, আমরা ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল হিসেবে গণ্য করি। প্রত্যক্ষ কাঁচামালের ব্যয়কে সরাসরি প্রোডাকশনে ডেবিট করা হয়, কিন্তু পরোক্ষ কাঁচামালের ব্যয়কে সরাসরি প্রোডাকশনে ডেবিট করা হয় না। তো পরোক্ষ কাঁচামাল কি সেটা সম্পর্কে যদি আমরা ধারণা নিতে চাই, যে সকল মালামাল উৎপাদন কার্যে সহায়ক দ্রব্য হিসাবে, যে সকল মালামাল বা দ্রব্যাদি উৎপাদন কার্যে সহায়ক, সাবসিডারি বা হেল্পফুল টুলস হিসাবে, দ্রব্য হিসাবে, সহায়ক দ্রব্য হিসাবে ব্যবহৃত হয়, সে সকল কাঁচামালকে পরোক্ষ কাঁচামাল বলে। অর্থাৎ এইটা সরাসরি পণ্য উৎপাদনে কাজে লাগে না, তবে পরোক্ষভাবে পণ্য উৎপাদনে সহযোগিতা করে, এই জন্য এগুলিকে সহায়ক দ্রব্যাদি বলে। এই সহায়ক দ্রব্যাদিকে আমরা পরোক্ষ কাঁচামাল নামে বা ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল নামে ডেকে থাকি। পরোক্ষ কাঁচামাল কি পরিমাণ বা কত টাকার প্রয়োজন তা সহজে নির্ণয় করা যায় না। এটি একটি ইম্পর্টেন্ট জিনিস, যে পরোক্ষ কাঁচামাল আমরা আগে থেকে এটাকে ক্যালকুলেশন করতে পারি না, কি পরিমাণ লাগবে, কত টাকা লাগবে। এটি একটি ভেরি ইম্পর্টেন্ট জিনিস। পরোক্ষ কাঁচামালের একটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটি। যেমন আসবাবপত্র প্রস্তুতে তার কাটা, গাম, পলিশ দ্রব্যাদির প্রয়োজন হয়, এগুলি পূর্ব থেকে কি পরিমাণ লাগবে এবং কত টাকার লাগবে সহজে নির্ণয় করা যায় না। পণ্য গুদামজাতকরণ ও ভোক্তার নিকট সরবরাহে ব্যবহৃত বক্স, কার্টুন, মোড়ক, কৌটা ইত্যাদি পরোক্ষ মালের উদাহরণ। এগুলো আসলে পূর্ব থেকে অ্যাকুরেটলি ক্যালকুলেশন করা যায় না, দামও নির্ণয় করা যায় না। এই জন্য পরোক্ষ কাঁচামাল এগুলো ক্যালকুলেশন করা, এগুলিকে উপরি ব্যয় হিসেবে বিবেচনা করা হয় এবং উপর সরাসরি প্রোডাকশনে ডেবিট করা হয় না। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যক্ষ কাঁচামাল কি, প্রত্যক্ষ কাঁচামালের বৈশিষ্ট্য কি, পরোক্ষ কাঁচামাল কি, পরোক্ষ কাঁচামালের বৈশিষ্ট্য কি, এই দুটোর মধ্যে ডিফারেন্স কি, এগুলো নিয়ে যে কোনো প্রশ্ন আমাদের ফাইনাল এক্সামে থাকতে পারে, অতএব এই বিষয়ে স্পষ্ট ধারণা রাখা উচিত। নেক্সট স্লাইড। স্টেপস অফ ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট, কাঁচামাল ব্যবস্থাপনার ধাপ বা পদক্ষেপ সমূহ। অর্থাৎ আমরা যে এই কাঁচামাল এগুলো ক্রয় থেকে শুরু করে, সংগ্রহ করা থেকে শুরু করে ব্যবহার করা পর্যন্ত যে সকল ব্যবস্থাপনার পদক্ষেপ বা ধাপ গ্রহণ করতে হয়, সেই সকল বিষয়গুলো কি সেগুলো নিয়ে আমরা কথা বলতে চাই। স্টেপস অফ ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট, কাঁচামাল ব্যবস্থাপনার ধাপ বা পদক্ষেপ সমূহ। নাম্বার 1, মাল ক্রয়, পারচেজ অফ ম্যাটেরিয়াল। বৃহৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানে মাল ক্রয়ের জন্য আলাদা বিভাগ থাকে, অর্থাৎ পারচেজ ডিপার্টমেন্ট থাকে। ক্রয় ব্যবস্থাপক
হচ্ছেন সেই বিভাগের প্রধান। পারচেজ ম্যানেজার 5R নীতি 5R প্রিন্সিপালস ফলো করে অনুসরণ করে ক্রয় কার্য সম্পাদন করেন, অর্থাৎ মাল ক্রয়ের ব্যবস্থা করেন। সেই মাল ক্রয়ের সম্পূর্ণ দায়িত্ব থাকে পারচেজ ম্যানেজারের উপর। তিনি 5R নীতি প্রয়োগ করেন। 5R নীতি কি? রাইট টাইম, রাইট কোয়ালিটি, রাইট কোয়ান্টিটি, রাইট সোর্স অ্যান্ড রাইট প্রাইস। এই নীতি অনুসরণ করে মাল ক্রয় করে থাকেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি টপিক 5R প্রিন্সিপাল, 5R রুলস: রাইট টাইম, রাইট কোয়ালিটি, রাইট কোয়ান্টিটি, রাইট সোর্স, রাইট প্রাইস। এই সকল নীতি বা নিয়ম অনুসরণ করে ক্রয় ব্যবস্থাপক মাল ক্রয়ের ব্যবস্থা করে থাকেন। এটি হচ্ছে প্রথম ধাপ ম্যাটেরিয়াল ম্যানেজমেন্টের। তারপরের ধাপ মাল গ্রহণ, রিসিপ্টস অফ ম্যাটেরিয়াল, অর্থাৎ মালকে রিসিভ করা। মাল ক্রয় করে মালের যখন আমরা পারচেজ অর্ডার ইস্যু করি, তখন ইস্যু করার পরে মাল একটি নির্দিষ্ট সময়ে গুদামঘরে আসে। গুদামঘরে আসলে সেগুলোকে আবার রিসিভ করতে হয়। মাল ঠিক আছে কিনা, স্পেসিফিকেশন ঠিক আছে কিনা, গুদামঘরে কিভাবে ঢুকবে, কিভাবে লোডিং আনলোডিং হবে, এই সকল বিষয়ে কাজ করতে হয়। এটাও রিসিপ্টস অফ ম্যাটেরিয়াল একটি ইম্পর্টেন্ট মাল ব্যবস্থাপনার একটি ইম্পর্টেন্ট ধাপ। 3 নাম্বার গুদামজাতকরণ ব্যবস্থাপনা। মাল গুদামঘরে রাখার পরে সেগুলোকে সুন্দর মতো সাজিয়ে গুছিয়ে রাখা, সায়েন্টিফিক ওয়েতে এগুলোকে সংরক্ষণ করা, সেগুলো যাতে নষ্ট হয়ে না যায়, ভেঙে না যায়, তার জন্য ব্যবস্থা গ্রহণ করা, হিটিং লাইটিংয়ের ব্যবস্থা করা, নানাবিধ কার্যক্রম এটার সাথে জড়িত। অতএব গুদামজাতকরণ ব্যবস্থাপনাও ম্যাটেরিয়াল ম্যানেজমেন্টের একটি গুরুত্বপূর্ণ ধাপ বা পদক্ষেপ। তারপরে নাম্বার 4 মাল ইস্যু বা ব্যবহার, ইস্যুয়েন্স বা ইউটিলাইজেশন অফ ম্যাটেরিয়াল। গুদামজাতকরণ করলাম, তারপরে ফ্যাক্টরিতে যখন উৎপাদন প্রক্রিয়া শুরু হবে, উৎপাদন প্রক্রিয়া শুরু হওয়ার সাথে সাথে মাল গুদামঘর থেকে ইস্যু করতে হবে ব্যবহারের জন্য, অর্থাৎ গুদামঘর থেকে মাল ফ্যাক্টরিতে বা প্রোডাকশন ডিপার্টমেন্টে নিয়ে আসতে হবে। সেজন্য অনেক কাজ আছে, লোডিংয়ের ব্যাপার আছে, আনলোডিংয়ের ব্যাপার আছে, লেবার এঙ্গেজমেন্টের ব্যাপার আছে, অনেকগুলো কার্যক্রম জড়িত। সেটি হচ্ছে এই ম্যাটেরিয়াল ব্যবস্থাপনার চতুর্থ ধাপ। নাম্বার 5 মজুদ নিয়ন্ত্রণ, ম্যাটেরিয়াল বা ইনভেন্টরি কন্ট্রোল। ম্যাটেরিয়াল বা ইনভেন্টরি কন্ট্রোল, মজুদ নিয়ন্ত্রণ করতে হবে। শুধু মজুদ ব্যবহার করলেই চলবে না, মজুদকে নিয়ন্ত্রণ করতে হবে। একদিকে মজুদের পরিমাণ যেমন নিয়ন্ত্রণ করতে হবে, মজুদের মূল্য নিয়ন্ত্রণ করতে হবে। সেই মূল্যকে যদি নিয়ন্ত্রণের মধ্যে, পরিমাণকে যদি নিয়ন্ত্রণের মধ্যে রাখতে চাই, অনেকগুলো টেকনিক অ্যাপ্লাই করার ব্যাপার আছে। সেই টেকনিকগুলো সম্পর্কে আমি পূর্বের একটি ক্লাসে আলোচনা করে ফেলেছি অলরেডি। এটি মাল ব্যবস্থাপনার পঞ্চম ধাপ হিসাবে বিবেচিত হয়। নাম্বার 6 মালের হিসাব রক্ষণ, অ্যাকাউন্টিং অফ ম্যাটেরিয়াল, অর্থাৎ এই যে মাল গুদামঘর থেকে মাল ক্রয় করা হলো, গুদামঘরে রাখা হলো, গুদামঘর থেকে আবার ফ্যাক্টরিতে ইস্যু করা হলো, এগুলোর অ্যাকাউন্টিংও করতে হবে। মাল ক্রয়ের জার্নাল দিতে হবে, খতিয়ান করতে হবে, মাল সংরক্ষণের ইস্যু করার রেকর্ড রাখতে হবে। অনেক ধরনের হিসাব রক্ষণের কাজ আছে, সেগুলো আমাদেরকে মেনটেন করতে হবে। এটি 6 নাম্বার ধাপ। তারপরে ব্যয় নিয়ন্ত্রণ, কস্ট কন্ট্রোল, ওভারঅল কস্ট কন্ট্রোল করার জন্য যে ধরনের পদক্ষেপ ম্যানেজমেন্ট নিয়ে থাকে সেগুলো নিতে হবে, নতুবা আমাদের কস্ট অ্যাকাউন্টিং এর উদ্দেশ্যেই ব্যাহত হবে। সুতরাং এইগুলো ছিল মাল ব্যবস্থাপনা বা গুদামজাতকরণ ব্যবস্থাপনা বা ইনভেন্টরি ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ ধাপ বা পদক্ষেপ সমূহ। আজকে আমাদের এই ক্লাসটি এ পর্যন্তই থাকবে। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, নিরাপদে থাকো, এই কামনা করছি। আল্লাহ হাফেজ।